শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গে ফল প্রকাশের পর তৃণমূল কর্মীদের বাড়িঘর ভাঙচুর, ব্যাপক সহিংসতায় রাজ্য জুড়ে নিহত 4। সরকারি হাসপাতাল যেন ভোগান্তির আরেক নাম। দেশের মানুষের অন্যতম আস্থার জায়গা সোহরাওয়ার্দী হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে বাঙালিয়ানায় থাকছে 7 পর্বের এক বিশেষ প্রতিবেদন। আজ দেখবেন প্রতিবেদনটির 6ঠ পর্ব। অবশেষে গ্রেপ্তার 11 বছরের শিশু ধর্ষণ ও গর্ভধারণের ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক। ভাইরাল হওয়ার আগে থেকেই তিনি পলাতক, করেছেন ক্রমাগত স্থান পরিবর্তন। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর ব্যাপক সহিংসতায় অন্তত 4 জন নিহত হয়েছেন। বিজেপি অভিযোগ করেছে, হাওড়া ও রাজারহাটে তাদের 2 কর্মীকে তৃণমূল সমর্থকরা হত্যা করেছে। পাল্টা দাবিতে তৃণমূল জানিয়েছে, বীরভূম ও বেলেঘাটায় বিজেপির হামলায় তাদের 2 কর্মী প্রাণ হারিয়েছেন। বীরভূম, বাঁকুড়া ও আসানসোল সহ বিভিন্ন জেলায় 2 পক্ষের মধ্যে সংঘর্ষ, দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কঠোর আইনি পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, হত্যার পর বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল অভিযুক্তরা। এছাড়াও সহিংসতা থামাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন রাজ্য পুলিশের 2 সদস্য ও 3 বিএসএফ জওয়ান। তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তার দলের অন্তত 300 থেকে 400 কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রায় 150 প্রার্থীর বাড়িতে হামলা চালানো হয়েছে। নির্বাচন কমিশন সহিংসতা প্রতিরোধে কোনো রকম ব্যবস্থা নেয়নি। বিজেপি ভয় আউট ভরসা ইন স্লোগান দিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছিল, কিন্তু 24 ঘন্টার মধ্যে বিজেপি তাদের ভরসার মডেল দেখিয়ে দিল। তবে বিজেপি এসবের দায় স্বীকার করেনি। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, সহিংসতা ও ভাঙচুরে তাদের কোনো কর্মী জড়িত নন। বিজেপির পতাকা নিয়ে যদি তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা নিজেদের কার্যালয়ে আক্রমণ করে, তার দায় বিজেপি নেবে না। নতুন সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত বিদায়ী রাজ্য সরকার ও নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে। এদিকে সরকার গঠনের প্রস্তুতি হিসেবে বিজেপি নেতা অমিত শাহকে কেন্দ্রীয় পর্যবেক্ষক করে রাজ্যে পাঠানো হচ্ছে। তার সঙ্গে থাকছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকের মাধ্যমে তারা পরিষদীয় দলনেতা তথা পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচন করবেন। চিকিৎসা নাগরিক জীবনের মৌলিক অধিকারের একটি। বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে দেওয়াও হচ্ছে চিকিৎসা সেবা, কিন্তু এসব হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে নানা অভিযোগ রয়েছে রোগীদের। সরকারি হাসপাতালের ব্যস্ততা ও সীমাবদ্ধতার মাঝে একজন সাধারণ রোগীর চিকিৎসা পাওয়ার সংগ্রামের বাস্তব চিত্র নিয়ে আমাদের এই বিশেষ ধারাবাহিক আয়োজন, যেখানে তুলে ধরা হবে কেবল সরকারি হাসপাতালই নয়, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবা দানের মানের চিত্র। 12:10 দিকে মাঝবয়সী একজন নারী এলেন হাতে কয়েকটা কাগজ নিয়ে। দরজার কাছে বসে থাকা একজনকে কাগজটা দিয়ে বললেন, নামগুলো একটু পড়ে দেন তো। পরে জানা গেল তিনি আলট্রাসনোগ্রাফি রুমের অ্যাটেন্ডেন্ট, যিনি ইংরেজি নামগুলো ঠিকমতো পড়তে পারেন না। আলট্রাসনোগ্রাফি রুমে পেটে লাগানো ক্রিম আছে, কিন্তু তা মুছে ফেলার মতো টিস্যু নেই। দুপুর প্রায় 1:30, বেডে ফেরা হলো। আজ বুধবার, আগামীকালই চিকিৎসকদের পাওয়া যাবে। পরশু শুক্রবারে পাওয়া যাবে না, তাই রিপোর্ট আগামীকাল দিতে হবে। এখনও একটা এক্সরে বাকি। এক্সরের টাকাটাও জমা দেওয়া হয়নি, যেতে হবে টাকা জমা দেওয়ার জন্য। এদিকে হাতে ক্যানুলাটা তখনও লাগানো, রক্ত জমে গেছে এবং ব্যথাও করছে বেশ। ওখানে তখন কোনো নার্স নেই। ডেস্কে একজন বসে আছেন শার্ট প্যান্ট পরে। ছোট ভাইকে খোঁজ নিতে পাঠালেন আমাদের রোগী। সে গিয়ে ওই লোকটার সঙ্গেই কথা বলল। লোকটা উঠে এলো, তার চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট। সে চেহারা দেখেই কিছু একটা বুঝতে পারলেন আমাদের প্রতিনিধি। তিনি বলে উঠলেন, ব্যথা একটু করছিল, এখন ঠিক হয়ে গেছে, সমস্যা নেই। কিন্তু লোকটি শুনলেন না তার কথা। ক্যানুলা পরা হাত ধরে আচমকা জোরের সঙ্গে হাতের তালুটা ক্যানুলা লাগানো দিকে, অর্থাৎ তালুর বিপরীত দিকে মোচড় দিয়ে বললেন, হাত এভাবে রাখলে তো ব্যথাই করবে। ব্যথায় করে উঠলেন আমাদের রোগী। তারপর লোকটি এক গাদা পরামর্শ দিতে লাগলেন। হাতের মধ্যে তো একটা এক্সটার্নাল প্যাট্রিকাল দেয়া আছে, একটু তো সমস্যা হবেই বলে চলে গেলেন। হতভম্ব হয়ে সেদিকে তাকিয়ে রইলেন আমাদের রোগী।
বিকেলে ডাক্তার রাউন্ডে এলে তার কাছ থেকে অনুমতি নিতে হবে ক্যানুলাটা খুলে ফেলার। না খেয়ে ভীষণ দুর্বল হয়ে গেছেন তিনি। মুখে খাওয়ার অনুমতি যদি পাওয়া যায় খুব ভালো হয়, ভাবলেন তিনি। আমাদের রোগী ভেবেছিলেন এক্সরের টাকাটা সহজেই জমা দিতে পারবেন, কিন্তু কাউন্টারে যে সিরিয়াল দেখলেন তাতে আজ এক্সরে করাতে পারবেন বলে মনে হলো না তার। ছোট ভাইকে দুপুরের খাবার খেতে পাঠিয়েছেন তিনি। নিরুপায় হয়ে আবারও 4 তলায় গেলেন, যদি একজন চিকিৎসকও পাওয়া যায় এই আশায়। পেলেনও। তার কাছ থেকে প্রেসক্রিপশনে এক্সরের জায়গায় জরুরি লিখে নিলেন। এবার তিনি জরুরি বিভাগে টাকা জমা দিলেন। 4-5 জনের পরই হয়ে গেল, কিন্তু সমস্যাটা বাঁধল এক্সরের সিরিয়াল নেয়া কাউন্টারে গিয়ে। সেখানে 4টা কাউন্টারে কোনো মানুষ উপস্থিত নেই। জানা গেল তারা দুপুরের খাবার খেতে গেছেন। রোগীরা সিরিয়ালে দাঁড়িয়ে নানান মন্তব্য করছে। ক্ষুধা আর সহ্য করতে পারছেন না আমাদের রোগী। তার উপর আছে কোমরের ব্যথা। সকাল থেকে একরকম দাঁড়িয়ে, বসতে পেরেছেন কমই। এখানেও বসার কোনো ব্যবস্থা নেই। এভাবে তো সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে, তার উপর তিনি নিজেই রোগী। এখানে রোগীরা কতটা অসহায় তা অনুভব করতে পারছেন তিনি আক্ষরিক অর্থেই হাড়ে হাড়ে। যুদ্ধবন্ধ ও বিস্তারিত পারমাণবিক আলোচনার একটি কাঠামো তৈরি করতে ইরানের সঙ্গে 1 পৃষ্ঠার সমঝোতা স্মারক সইয়ের কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস এমনটাই মনে করছে। দুজন মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিষয়ে অবগত আরও 2টি সূত্র এই তথ্য জানিয়েছে। আগামী 48 ঘণ্টার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে ইরানের জবাব আশা করছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত হয়নি, তবে সূত্রগুলো বলছে যুদ্ধ শুরুর পর 2 পক্ষ এবারই চুক্তির সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে। সমঝোতার খসড়া অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং আটকে থাকা কয়েকশো কোটি ডলার অর্থ ছাড় দেবে। এছাড়া উভয় পক্ষই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর থাকা সব বিধিনিষেধ তুলে নেবে। এই সমঝোতা স্মারকের অনেক শর্তই চূড়ান্ত চুক্তির উপর নির্ভর করছে। ফলে আবারও যুদ্ধ শুরু বা দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা তৈরির আশঙ্কাও থেকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে সম্মুখ যুদ্ধ থামলেও শেষ পর্যন্ত কোনো স্থায়ী সমাধান নাও হতে পারে। নেত্রকোনার মদন উপজেলায় 11 বছর বয়সী মাদ্রাসা ছাত্রীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় করা মামলার আসামি মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। 5 মে মঙ্গলবার দিবাগত রাত 3টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র্যাব 14 এর একটি দল তাকে গ্রেপ্তার করে। স্থানীয় বাসিন্দা এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিক্ষক 4 বছর আগে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটি তার নানার বাড়িতে থেকে সেখানে লেখাপড়া করত। শিশুটির বাবা তার মাকে ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় জীবিকার তাগিদে মা সিলেটে একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করেন। সম্প্রতি শিশুটি অসুস্থ বোধ করছিল এবং তার মধ্যে শারীরিক পরিবর্তন দেখা যায়। পরে তার মা সিলেট থেকে এসে মেয়েকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানতে পারেন। অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার এড়াতে ঘন ঘন স্থান পরিবর্তন করছিলেন। মামলার পর ওই শিক্ষক গাজীপুর, টঙ্গী ও পরে ময়মনসিংহের গৌরীপুরে আত্মগোপনে গিয়েছিলেন বলে জানিয়েছে র্যাব। র্যাবের ওই কর্মকর্তা জানান, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তেমন কোনো তথ্য দেননি। তাকে দুপুরে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ প্রয়োজনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এদিকে সম্মিলিতভাবে ইসলামজীবীরা সেই শিক্ষককে রক্ষার সর্বোচ্চ চেষ্টা করছে। শিশুটির চরিত্র হনন সহ প্রথম খবর দেয়া নারী চিকিৎসকের উপর সাইবার আক্রমণ বা বুলিং কোনো কিছুরই কমতি রাখা হচ্ছে না। এমনকি নিগৃহীতার নানাকে জড়িয়ে ফটোকার্ডও ছড়ানো হচ্ছে। অবশ্য শিশুটির নানা নিজেও একজন মসজিদের ইমাম। দর্শক, এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। দেশের শীর্ষ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক 2025 সালে 1313 কোটি টাকার রেকর্ড নিট মুনাফা করেছে। অডিট করা আর্থিক প্রতিবেদন অনুযায়ী গত বছরের তুলনায় ব্যাংকটির মুনাফা বেড়েছে 33%। বিনিয়োগ থেকে আয় বৃদ্ধি এই বিপুল মুনাফার প্রধান কারণ। বিশেষ করে সরকারি বন্ড থেকে ব্যাংকটির আয় অনেক বেড়েছে। এই খাত থেকে তাদের আয় বছরে 55% বেড়ে 9,799 কোটি টাকায় দাঁড়িয়েছে। তবে একই সময়ে ব্যাংকটির নিট সুদ আয় ব্যাপক হারে কমেছে। এই আয় 77% কমে 337 কোটি টাকায় নেমে এসেছে।
এদিকে আরেক রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক 2025 সালে 3,931 কোটি টাকার বিশাল লোকসান গুনেছে। ব্যাংকটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী আগের বছরের তুলনায় এই লোকসানের পরিমাণ 28% বেড়েছে। এই বড় অঙ্কের লোকসানের ফলে ব্যাংকটির নিট সম্পদ মূল্য আরও ঋণাত্মক হয়ে পড়েছে। বর্তমানে প্রতি শেয়ারে নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ঋণাত্মক 108.51 টাকায়। ব্যাংকটির এই বিপর্যয়ের পেছনে মূলত নিট সুদ আয়ের বিশাল ঘাটতি এবং বিপুল পরিমাণ খেলাপি ঋণকে দায়ী করা হচ্ছে। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। রিয়াল মাদ্রিদে এখন রীতিমতো ঝড় চলছে। এর কেন্দ্রে আছেন কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় আর লা লিগায় বার্সেলোনার চেয়ে অনেক পিছিয়ে থাকার মাঝে হতাশ সমর্থকরা। এরই মধ্যে এখন সরাসরি এমবাপ্পের বিরুদ্ধে মাঠে নেমেছেন অনেকে। বিতর্কের শুরু একটি ছবি থেকে। চোট নিয়ে এখন মাঠের বাইরে এমবাপ্পে, কিন্তু সেই সময়েই তাকে ছুটি কাটাতে দেখা গেছে। ছবিটি দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক সমর্থক তাতেই মেজাজ হারিয়ে বসেন। এরপরই অনলাইনে শুরু হয় এমবাপ্পে আউট নামের একটি পিটিশন। এটি ক্লাবের সঙ্গে সরাসরি যুক্ত নয়, তবে অল্প সময়ের মধ্যে 20 লাখেরও বেশি সমর্থক এতে সই করেছেন। রিয়াল মাদ্রিদ সমর্থকদের মনের অবস্থা বোঝাতে এই সংখ্যাই যথেষ্ট। এই ধরনের পিটিশন সাধারণত ক্লাবের সিদ্ধান্তে সরাসরি প্রভাব ফেলে না, তবে সমর্থকদের মেজাজ কোথায় আছে সেটাই স্পষ্ট করে দেয়। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।